সাবজেক্ট আমি জানি খুবই কঠিন এই কঠিন সাবজেক্টে আমরা পড়ার চেষ্টা করছি এবং চেষ্টা করছি যে এটা যে বিজ্ঞানের বিষয়গুলো আছে সেই বিষয়গুলো একটু জানার জন্য। ওকে, তো সর্বশেষ মনে হয় আমরা অব্যয় পর্যন্ত করেছিলাম। পাশাপাশি আমরা ব্যতিক্রমী যে দুইটা আছে সে দুইটা পড়ার চেষ্টা করেছিলাম। একটা ছিল প্রাতি, আর একটা ছিল একটা সমস্যা। আশা করি আপনারা এর মধ্যে বাসায় একটু প্র্যাকটিস করেছেন, যেটা আপনাদের কাছে রিকোয়েস্ট ছিল যে একটু কষ্ট করে বাসায় ওই তিনটা সমাসের যতগুলো শব্দ আছে আমাদের লেকচার শিট, আমাদের পিডিএফ ফাইল বা আমাদের 9-10 যে বোর্ড ব্যাকরণ বইটা আছে কোনোটাই যেন বাদ না আছে। আশা করি একটু আপনারা লিখেছেন। এরপর আমরা চলে যাবো তার পরের ক্রাইটেরিয়ায়, আর পরের ক্রাইটেরিয়া হচ্ছে তৎপুরুষ। তৎপুরুষ খুব গুরুত্বপূর্ণ একটা সমাস, অবশ্যই গুরুত্বপূর্ণ না হলে নিশ্চয় আমরা করতাম না। ওকে, তো তৎপুরুষ সমাসের মানে কি? আমরা যদি খুব সহজে বলি তৎ মানে হচ্ছে তার, তৎ মানে হচ্ছে তার, তৎ মানে হচ্ছে তার। আর পুরুষ মানে তো পুরুষ, তাহলে তৎপুরুষ মানে হচ্ছে তার পুরুষ। সেটা আমাদের ভাইরা আমরা যারা আছি আমাদের পড়া দরকার নাই, এটা আপুরা পড়বে, কারণ এটা আপুদের জন্য, আপুদের পুরুষ খুঁজবে। ওকে, সেখানে পুরুষটা আছে, পুরুষ বলতে আসলে পুরুষ বোঝায় না, এই পুরুষটা দিয়ে বোঝানো হয় বিভক্তি। পুরুষ দিয়ে বোঝানো হয় বিভক্তি। পুরুষ দিয়ে বোঝানো হয় বিভক্তি। পুরুষ দিয়ে বোঝানো হয় বিভক্তি। তৎপুরুষের অর্থ দাঁড়াচ্ছে তার বিভক্তি। তৎপুরুষের অর্থ হচ্ছে তার বিভক্তি। এবং অ্যাকচুয়াল যে কনসেপ্টটা দাঁড়ায় সেটা হচ্ছে যখন ব্যাস বাক্য থেকে আমরা কোনো বিভক্তি বাদ দিই, ব্যাস বাক্য থেকে যখন কোনো বিভক্তি আমরা বাদ দিই তার নাম হচ্ছে তৎপুরুষ। ব্যাস বাক্য থেকে যখন কোনো বিভক্তি বাদ দিই, ব্যাস বাক্য থেকে যখন কোনো বিভক্তি বাদ দিই তার নাম হচ্ছে তৎপুরুষ। আর কনসেপ্ট হচ্ছে যে আমরা যে বিভক্তিটা বাদ দেই, বিভক্তি আমরা জানি তো, বিভক্তি কিন্তু জানতে হবে। এই সমস্যার জন্য বিভক্তি জানাটা মাস্ট, জানতেই হবে, এটা হবে। তারপরে সংজ্ঞা অনুসারে বলে খেয়াল করেন যে তৎপুরুষ সমাস হচ্ছে পরপদ প্রধান, এটা আমরা আগে থেকে জানি। তৎপুরুষ কর্মধারা এবং দ্বিগু এই তিনটা সমাসে পরপদ প্রাধান্য লাভ করে। এবং এটাতে যেটা হয় যে যে ব্যাস বাক্য থেকে আমরা সমাসটা বানাই, সেই ব্যাস বাক্য থেকে যখন বিভক্তি লোপ পায়, ব্যাস বাক্য থেকে যখন বিভক্তিটা লোপ পায়, ব্যাস বাক্য থেকে যখন বিভক্তি লোপ পায়, ব্যাস বাক্য থেকে যখন বিভক্তি লোপ পায় তার নাম হচ্ছে তৎপুরুষ। ব্যাস বাক্য থেকে যখন বিভক্তিটা লোপ পাবে তার নাম হচ্ছে তৎপুরুষ। ব্যাস বাক্য থেকে বিভক্তি লোপ পাবে তার নাম হচ্ছে তৎপুরুষ। তো যেহেতু বিভক্তি লোপ পাবে, বিভক্তিটা আমাদের জানাটা খুবই জরুরি। তার আগে আপনারা আমাকে বলেন বিভক্তি সবাই জানেন তো নাকি? বিভক্তি জানা মানে মুখস্থ করতে হবে আর কি, যে কোনটা কোন বিভক্তি, কোনটা দ্বিতীয়া, কোনটা তৃতীয়া, কোনটা চতুর্থী, কোনটা পঞ্চমী, কোনটা ষষ্ঠী, কোনটা সপ্তমী, এটা জানতে হবে। এটা না জানলে আমাদের জন্য এটা টাফ হয়ে যাবে। ওকে, তা আমাদের তৎপুরুষ সমাস হচ্ছে বিভক্তি লোপ বোঝাবে। যেমন আপনাদেরকে আমি সহজ কিছু শব্দ বলি, আপনারা দেখেন পারেন কিনা। আমি যদি বলি ভাত রাধা, আচ্ছা কঠিন হয়ে যাচ্ছে। তীর নিক্ষেপ, এই তীর নিক্ষেপ মানে কি বলেন তো? তীর নিক্ষেপ, তীর নিক্ষেপ মানে কি? তীর দিয়ে নিক্ষেপ, তীরের নিক্ষেপ, না তীরকে নিক্ষেপ? কি হবে? তীরকে নিক্ষেপ করা, তীরকে নিক্ষেপ করা। তাহলে এখানে আমরা কি বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছি, কে। আবার যদি আমরা বলি বই পড়া, বই পড়া মানে কি? বইকে পড়া, বইকে পড়া, কে বাদ যাচ্ছে। ওকে, আমরা যদি বলি আম কুড়ানো, আম কুড়ানো মানে কি? আমকে কুড়ানো, আমকে কুড়ানো, কে বাদ যাচ্ছে। তো যখনই দেখবেন কে বাদ যাচ্ছে, যখনই দেখবেন কে বাদ যাচ্ছে, তখন সেটাকে বলতে হবে দ্বিতীয় তৎপুরুষ। দ্বিতীয় তৎপুরুষ কেন বলবেন? কারণ এই কে রে এটা মুখস্থ করে ফেলতে হবে। কে রে হচ্ছে দ্বিতীয় বিভক্তি, কে এবং রে হচ্ছে দ্বিতীয় বিভক্তি, কে এবং রে হচ্ছে দ্বিতীয় বিভক্তি। তো কে এবং রে যেহেতু দ্বিতীয় বিভক্তি, তাহলে যখনই আমরা কে বা রে বাদ দিব সেটাই দ্বিতীয় তৎপুরুষ। কে রে দ্বিতীয় বিভক্তি। যখন আমরা দেখবো ব্যাস বাক্য থেকে কে রে বাদ যাচ্ছে, ওইটাকে বলবো দ্বিতীয় তৎপুরুষ। আর প্রশ্ন হচ্ছে আমরা কি করে এটা বুঝবো?
আপনি শব্দগুলো পড়তে পড়তে বুঝে যাবেন, টেনশন নেওয়ার কিছু নেই। যখন আপনি শব্দগুলো পড়তে যাবেন, শব্দগুলো পড়তে পড়তে আলটিমেটলি মাঝখান থেকে বাদ দেওয়ার কনসেপ্টটা চলে আসবে। কারণ আপনি কিন্তু বলতে পারবেন না বই দিয়ে পড়া, বইয়ের জন্য পড়া, বই বইয়ের পড়া, এগুলো মিলবে না। বইকে পড়া এটাই মিলবে। তো কে হচ্ছে একটা বিভক্তি, এটা যদি মনে থাকে তাহলে খুব সহজে এটা দ্বিতীয় উত্তর করা যাবে। একই রকম ভাবে আম কুড়ানো, আমকে কুড়ানো, অথবা ছেলে ভুলানো, ছেলেকে ভুলানো। ওকে, আচ্ছা, এটা একটা ব্যতিক্রমী কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ব্যাপিয়া। কখনো যদি ব্যাপ্তি বা ব্যাপিয়া বুঝায়, কোনো কিছুর ব্যাপ্তি বা ব্যাপিয়া বুঝায়, কোনো কিছুর ব্যাপ্তি বা ব্যাপিয়া বুঝায়, তাহলে সেটাকে আমরা দ্বিতীয়া বলি। যেমন ক্ষণজীবী, ক্ষণকাল ব্যাপিয়া জীবী, চিরসুখী, চিরকাল ব্যাপিয়া সুখী। এই ব্যাপিয়া বা ব্যাপ্তি বুঝালে ওটাও দ্বিতীয় হয়, ব্যাপিয়া বা ব্যাপ্তি বুঝালে সেটাও দ্বিতীয় হয়। সাধারণভাবে কে বাদ দিলে হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। একই রকম ভাবে আমরা যখন বলি মধুমাখা, মধুমাখা মানে কি? মধু দিয়ে মাখা। মধুমাখা মানে হচ্ছে মধু দিয়ে মাখা, মধু দিয়ে মাখা। স্বর্ণমণ্ডিত, স্বর্ণ দিয়ে মণ্ডিত, স্বর্ণ দিয়ে মণ্ডিত। ঘি ভাজা, ঘি দিয়ে ভাজা। ওকে, তো যখনই আমরা দ্বারা দিয়া কর্তৃক, যখন আমরা কোনো কিছু থেকে দ্বারা দিয়া কর্তৃক বাদ দিব, তখন তাকে বলবো তৃতীয়া। কারণ দ্বারা দিয়া কর্তৃক হচ্ছে তৃতীয়া বিভক্তি। যখনই দেখবো তৃতীয়া বিভক্তি বাদ যাচ্ছে, তৃতীয়া বিভক্তি বাদ যাচ্ছে, তখন তাকে বলবো তৃতীয়া তৎপুরুষ। যখন যেটা বাদ যাবে তার নামে নাম আর কি। আচ্ছা, আবার আমরা যখন বলছি গুরু ভক্তি, গুরু ভক্তি, তখন আমরা দেখবো গুরুকে ভক্তি। তাহলে এখান থেকে কে বাদ যাচ্ছে? তো কেটা তো আমরা দ্বিতীয়ার মধ্যে পেয়েছিলাম, হ্যাঁ দ্বিতীয়াতেও কে আছে, চতুর্থীতেও কে আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন আমরা দেখব যে কে যে বাদ যাচ্ছে, এই কেটা দান বা ভক্তি অর্থে ব্যবহৃত হয়েছে, কেটা দান বা ভক্তি অর্থে ব্যবহৃত হয়েছে, কে দান বা ভক্তি অর্থে ব্যবহৃত হয়েছে, কেটা দান বা ভক্তি অর্থে ব্যবহৃত হয়েছে, যার নাম চতুর্থী তৎপুরুষ। দান বা ভক্তি অর্থে ব্যবহৃত হয় কেটা, তখন হচ্ছে চতুর্থী। কে যদি দান বা ভক্তি অর্থে বসে, কে যদি দান বা ভক্তি অর্থে বসে, তার নাম চতুর্থী তৎপুরুষ। আচ্ছা, আবার যদি কোনো কিছুর জন্য বুঝায়, যেমন বিয়ে পাগলা, বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা, বিয়ের জন্য পাগলা। অথবা রান্নাঘর, রান্নার জন্য ঘর, রান্নার নিমিত্তে ঘর। নিমিত্ত জন্য একই জিনিস, রান্নার জন্য ঘর, রান্নার নিমিত্তে ঘর, চতুর্থী। অথবা আমরা যদি আরেকটু ইন্ডিকেট করে বলি, বালিকা বিদ্যালয়, বালিকাদের জন্য বিদ্যালয়, জন্য বাদ যাচ্ছে। পরশ ভাই আপনার এখান থেকে বাতাসের সাউন্ড আসে। আচ্ছা, তো যখনই কোনো কিছুর জন্য বুঝাবো, ডাক মাসুল, ডাকের জন্য মাসুল, হজ যাত্রা, হজের জন্য যাত্রা, বিয়ে পাগলা, বিয়ের জন্য পাগলা, এরকম জন্য বা নিমিত্ত বাদ গেলে তাকে বলবো চতুর্থী। তাহলে চতুর্থীর কনসেপ্ট দেখেন দুইটা, একটা হচ্ছে কে দিয়ে যদি দান ভক্তি বোঝায় চতুর্থী, আর একটা হচ্ছে জন্য বা নিমিত্ত বোঝালে চতুর্থী। দুইটা বিষয়। আচ্ছা, বলেন তো শ্বশুর বাড়ি মানে কি? পারেন কিনা এটা? শ্বশুর বাড়ি, শ্বশুরের বাড়ি। এটা তো মোটামুটি সবাই পারবে, সিরিয়াসলি। শ্বশুর বাড়ি হচ্ছে শ্বশুরের বাড়ি। চা বাগান, চায়ের বাগান। ওকে, আচ্ছা, ছাত্র সমাজ, ছাত্রের সমাজ। যখনই আমরা র এর বাদ দিব, র বা এর, যখন আমরা র বা এর বাদ দিব, তখন সেটা হচ্ছে ষষ্ঠী। র বা এর যখন বাদ দিব তখন হচ্ছে ষষ্ঠী। চা বাগান, চায়ের বাগান। ওকে, মাঝখানে একটা গ্যাপ চলে গেছে। মেঘ মুক্ত, এই মেঘ মুক্ত মানে হচ্ছে মেঘ থেকে মুক্ত। মেঘ মুক্ত মানে হচ্ছে মেঘ থেকে মুক্ত, এখানে থেকে বাদ গেছে। ছোটবেলায় আমরা পড়েছিলাম, আপনাদের মনে আছে কিনা, বিলেত ফেরত, বিলেত থেকে ফেরত বা বিলেত হইতে ফেরত। যখনই হইতে থেকে বুঝাবে, হইতে থেকে বুঝাবে, তখন সেটা হচ্ছে পঞ্চম। হইতে থেকে যখন বুঝাবে তখন হচ্ছে পঞ্চম। হইতে থেকে যে হচ্ছে পঞ্চম। দেশ ত্যাগ, দেশ থেকে ত্যাগ। অথবা নীতিভ্রষ্ট, নীতি থেকে ভ্রষ্ট। পাপ মুক্ত, পাপ থেকে মুক্ত। মেঘ মুক্ত, মেঘ থেকে মুক্ত। বোটা আলগা, বোটা থেকে আলগা। যখনই আমরা হইতে থেকে বা দল ছুট, দল থেকে ছুট, যখন আমরা হইতে বা থেকে বুঝবো, হইতে বা থেকে বুঝবো, তখন সেটা হচ্ছে পঞ্চম। হইতে বা থেকে বুঝবো, তখন সেটা হচ্ছে পঞ্চম। আর যখন র বা এর বাদ যাবে, সেটা হচ্ছে ষষ্ঠী। আর যখন আমরা দেখবো এ অ তে বাদ যাচ্ছে, এ অ তে, এ অ তে বাদ যাচ্ছে, ওটা হচ্ছে সপ্তমী। এ অ তে, যেমন গলা ব্যথা, গলায় ব্যথা, কণ্ঠস্থ বাদ যাচ্ছে। রাত কানা, রাতে কানা, রাতে কানা,
এ বাদ যাচ্ছে, যখন এ অ তে বাদ যাবে ওটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ। কেন সপ্তমী? কারণ এ অ তে হচ্ছে সপ্তমী বিভক্তি। তো আমাদের এখানে ব্যাপারটা হচ্ছে তৎপুরুষ সমাসের প্রথম ছয়টাতে, এটা 9 প্রকার টোটাল, এর মধ্যে প্রথম 6টা আমরা পড়েছি। তো প্রথম 6টাতে ব্যাপারটা হচ্ছে যখন যে বিভক্তি বাদ যাবে, যখন যে বিভক্তি বাদ যাবে, যখন যে বিভক্তি বাদ যাবে তার নামে তৎপুরুষ সমাস হবে। কারণ বই পড়া, বইকে পড়া, কে বাদ গিয়েছে, তো কেটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি, এই জন্য তৃতীয় তৎপুরুষ। তারা দিয়ে কর্তৃক বাদ গেলে তৃতীয়া, কে বা জন্য বাদ গেলে চতুর্থী, হইতে থেকে বাদ গেলে পঞ্চমী, র বা এর বাদ গেলে ষষ্ঠী, এবং এ অতে বাদ গেলে সপ্তমী। তো যখন যে বিভক্তি বাদ যাবে, যখন যে বিভক্তি বাদ যাবে সেই বিভক্তির নামে আমরা তৎপুরুষ বলি। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিভক্তিগুলো মুখস্থ করা। কারণ বিভক্তিটা মনে না থাকলে আপনি গেস করতে প্রবলেমে পড়ে যাবেন। তো সবার আগে বিভক্তিগুলো মুখস্থ করতে হবে। সেই প্রথম 6টা হচ্ছে বিভক্তি লোপের ব্যাপার। আচ্ছা, এর পরে 3টা, কারণ 9 প্রকার তো পরে 3টা হচ্ছে একটু ব্যতিক্রম। যেমন 7 নম্বরে আমরা যেটা পাবো নয় তৎপুরুষ, নৈঞ্চ নয়, এটাকে অনেকে নৈঞ্চ বলে, নৈঞ্চ নয়, এটা নয়, এটা হচ্ছে নয়। নয় মানে হচ্ছে না, নয় মানে হচ্ছে না, নয় মানে হচ্ছে না, না তৎপুরুষ। নয় মানে হচ্ছে না, না তৎপুরুষ। সো অ, অন, নাতি, অ অন নাতি, খেয়াল করে দেখবেন এই অ অন নাতি হচ্ছে না অর্থে বসে, অ অন নাতি হচ্ছে না অর্থে বসে। যেমন অজানা, জানা নাই, অচেনা, চেনা না, অচিন, চিনি না, অনাদর, আদর নাই, অনা সৃষ্টি, সৃষ্টির বিপরীতে বা সৃষ্টি নাই, অথবা অনাচার, আচার নাই, নাতি দীর্ঘ, দীর্ঘ না, নাতি খর্ব, খর্ব না, নাতি শীতুষ্য, শীত না, উষ্ণ না। তো এই অ অন নাতি হচ্ছে না অর্থে বসে। তো এটা খুব সহজেই পারবেন, শুরুতেই অ অন নাতি থাকবে, এটা অনা হয়ে গেছে, অন হবে মূলত, অ অন নাতি। এই অ অন নাতি হলে ওইটা হচ্ছে নয় তৎপুরুষ। নয় তৎপুরুষ মানে না তৎপুরুষ, নয় তৎপুরুষ মানে না তৎপুরুষ। আর এটা ব্যাসবাক করার সময় শুরুতে ন লাগাই দিলেই হবে। অনাদর, ন আদর, অনাচার, ন আচার, অজানা, ন জানা। শুরুতে অ অন নাতি থাকলেই, শুরুতে অ অন নাতি থাকলেই, শুরুতে অ অন নাতি থাকলেই নয় তৎপুরুষ। আচ্ছা, এরপর হচ্ছে উপপদ তৎপুরুষ, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং পুরা তৎপুরুষ সমাসের মধ্যে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কি, মনে রাখবেন। উপপদ তৎপুরুষের শব্দ হচ্ছে সবচেয়ে বেশি। তো এটার বইয়ের যে সংজ্ঞা সেটা হচ্ছে এখানে একটা কৃদন্ত পদ থাকে, এখানে একটা কৃদন্ত পদ থাকবে, এখানে একটা কৃদন্ত পদ থাকবে, এখানে একটা কৃদন্ত পদ থাকবে। তো কৃদন্ত পদ কি আমরা একটু পরে এটা ইনশাল্লাহ পেয়ে যাবো, তবে সবচেয়ে সহজে আপনাদের শেখাই, বলেন তো, আপনারাই বলেন, আমি আর না বলি। পকেট মার মানে কি বলেন তো? পকেট মার, পকেট মারে যে। পকেট মারে যে, পকেট মারে যে। আচ্ছা, তাহলে বলতো ছেলে, ছেলে ধরা মানে কি? ছেলে ধরে যে। ছেলে ধরে যে, ছেলে ধরে যে। পঙ্কজ, পঙ্কজ, পঙ্কে জন্মে যা। পঙ্কে জন্মে যা। তাহলে দেখেন কত ইজিলি তিনটারই উত্তর দিয়ে ফেলেছেন। ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করে যিনি। ইন্দ্রকে জয় করে যে। তাহলে এত সহজে কিভাবে এগুলো বলে ফেললেন? এত সহজ শব্দ ছিল না এগুলা, এগুলো আসলে বলেছেন এক কথায় প্রকাশ দিয়ে, এগুলো বলেছেন এক কথায় প্রকাশ দিয়ে। এবং শেষে কি ছিল? যে বা যা, শেষে ছিল যে বা যা, শেষে ছিল যে বা যা। এক কথায় প্রকাশ, শেষে যে বা যা, এক কথায় প্রকাশ, শেষে যে বা যা, এক কথায় প্রকাশ, শেষে যে অথবা যা। তো যখন এক কথায় প্রকাশ পাবেন শেষে যে বা যা আছে ওটার নামই হচ্ছে উপপদ তৎপুরুষ। এত ডিটেলস বা এত কঠিন করে পড়া দরকার নেই, খুব সহজেই পারবেন। এক কথায় প্রকাশ থাকবে, শেষে যে বা যা থাকবে, তার নামই হচ্ছে উপপদ তৎপুরুষ। তাহলে ছেলে ধরা, ছেলে ধরে যে। সত্যবাদী, সত্য বলে যে। ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করেছে যে। ধামা ধরা, ধামা ধরে যে। গৃহস্থ, গৃহে থাকে যে। সত্যবাদী, সত্য বলে যে। ওকে, তো শেষে এক কথায় প্রকাশ হবে, শেষে যে বা যা, এক কথায় প্রকাশ হবে, শেষে যে বা যা, তার নাম হচ্ছে উপপদ তৎপুরুষ, তার নাম হচ্ছে উপপদ তৎপুরুষ, তার নাম হচ্ছে উপপদ তৎপুরুষ। প্রশ্ন, স্যার কৃদন্ত পদ তাহলে কই?
কৃদন্ত পদ মানে ক্রিয়াপদ বোঝাচ্ছে, কৃদন্ত পদ মানে ক্রিয়াপদ বোঝাচ্ছে। জানেন তো ক্রিয়াপদ কে আছে? মারে, জন্মে। জন্মে, বলে, চরে, ঠিক আছে ক্রিয়া। তাহলে এটা খুব ভালো করে মনে রাখবেন, কারণ এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট তৎপুরুষ সমাসের মধ্যে। এক কথায় প্রকাশ, শেষে যে বা যা থাকবে। এক কথায় প্রকাশ, শেষে যে বা যা। এক কথায় প্রকাশ, শেষে যে বা যা, তার নামই উপপদ তৎপুরুষ। তার নাম উপপদ তৎপুরুষ। তার নাম উপপদ তৎপুরুষ। আচ্ছা। এরপরে 9 নাম্বার হচ্ছে অলুক তৎপুরুষ। মনে আছে অলুক শব্দের অর্থ কি? অ মানে হচ্ছে না, লোক মানে হচ্ছে লোপ পাওয়া। তাহলে অলুক মানে কি? লোপ পাবে না এমন। লোপ পাবে না। কি লোপ পাবে না? বিভক্তি। তার মানে যখনই আমরা বিভক্তি। দেখব, যখনই আমরা দেখব সমস্ত পদে বিভক্তি আছে, সমস্ত পদে বিভক্তি আছে, যখনই আমরা দেখব সমস্ত পদে বিভক্তি আছে, যখনই আমরা দেখব, যখনই আমরা দেখব সমস্ত পদে বিভক্তি আছে, যখনই আমরা দেখব সমস্ত পদে বিভক্তি আছে, তার নামই হচ্ছে অলুক। সমস্ত পদে বিভক্তি থাকলেই অলুক। যেমন ধরেন আমরা বললাম সোনার বাংলা। এই সোনার বাংলা বলতে আমরা কি বলছি? স্বর্ণ বলছি না বাংলাকেই বলছি? বাংলাকেই বলছি। বাংলাকে বরাবর। বলছি। তেলে ভাজা বলতে আমরা ভাজা জিনিসটা কি বুঝি? তো এখানে আমরা খেয়াল করে দেখবেন যে সমস্ত পদের মধ্যে বিভক্তি পাচ্ছি। সোনার বাংলা যে বিভক্তি আছে, তেলে ভাজা বিভক্তি আছে। এই বিভক্তি থাকলেই অলুক, আর পরপদ প্রাধান্য পাইলে অলুক তৎপুরুষ। আর আমরা তো অলুক আরেকটা পাইছিলাম না দ্বন্দ্বের মধ্যে, মনে আছে? যেমন ধরেন আমরা বললাম দেশে বিদেশে, দেশে বিদেশে। দেশে বিদেশে এখানেও দেখেন বিভক্তি আছে। দেশে এই বিভক্তি আছে, বিদেশে এই বিভক্তি আছে। তো বিভক্তি যেহেতু আছে অবশ্যই এটা কি হবে? অলুক হবে। এখন এটা কি হবে? অলুক তৎপুরুষ না অলুক দ্বন্দ্ব? অলুক দ্বন্দ্ব। কেন অলুক দ্বন্দ্ব? কারণ দেশে বিদেশে দিয়ে আমরা কি বুঝি? দেশ বুঝি না বিদেশ বুঝি না? দুইটাই, দুইটাই বুঝি। দুইটাই বুঝি। যখন দুইটাই প্রাধান্য পাবে, দুইটাই প্রাধান্য পাবে, দুইটাতেই বিভক্তি থাকবে, দুইটাই প্রাধান্য পাবে, দুইটাতেই বিভক্তি থাকবে, এটা হলো অলুক দ্বন্দ্ব। দুইটাই প্রাধান্য পাবে, দুইটাতেই বিভক্তি থাকবে, এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। আর যদি বিভক্তি একটা থাকে, একটা বিভক্তি একটা থাকে আর পরপদ প্রাধান্য পায়, তার নাম অলুক তৎপুরুষ। বিভক্তি থাকবে একটা, বিভক্তি একটা আর প্রাধান্য পাবে কোনটা? পরপদ, তার নাম অলুক তৎপুরুষ। তার নাম অলুক তৎপুরুষ। তাহলে খেয়াল করেন আবারও, প্রথম 6টা হচ্ছে বিভক্তির লোপের ব্যাপার। যখন যেটা লোপ পাবে, যখন যেটা লোপ পাবে তাকে আমরা ওই সমাস বলবো। যেমন দ্বিতীয় বিভক্তির লোপ পেলে তাকে বলবো দ্বিতীয়া তৎপুরুষ। যদি দেখি তৃতীয় বিভক্তির লোপ পাচ্ছে, তার নাম তৃতীয়া তৎপুরুষ। যদি দেখি কোনো কিছু কে বা জন্য বা নিমিত্ত বোঝাচ্ছে, জন্য বা নিমিত্ত বা কেটা দান ভক্তি অর্থে, তার নাম চতুর্থী। যদি আমরা দেখি হইতে থেকে যে বাদ যাচ্ছে, তার নাম পঞ্চমী। যদি র বা এর বাদ যায়, তার নাম ষষ্ঠী। সেইখানে একবার একটু লাইনগুলো পড়ে নেন। এখানে প্রচুর শব্দ আছে, একবার একটু পড়ে নেন। সবগুলো না পড়লেও অন্তত 2-1টা পড়ে রাখেন, প্রত্যেকটা থেকে 3-4টা করে পড়ে রাখেন। কোনটাতে সমস্যা হয় আমাকে এখনই বলেন। ব্যাস বাক্যগুলো জানলেই পারা যাবে স্যার। হ্যাঁ, ব্যাস বাক্যগুলো পড়তে হবে, রাইট। কারণ কিছু শব্দ আছে আপনি আসলে ব্যাস বাক্য জানেন না, জানেন না বলে আপনার কাছে এটা কঠিন লাগতে পারে। এই জন্য বলছি ব্যাস বাক্যগুলো একটু পড়ে ফেলেন, যাতে করে একটু সহজ হয়ে যায় এখনই। আচ্ছা, এখানে হচ্ছে এটা ল ছাড়া হয়ে গেছে, ল ছাড়া না, এটা হচ্ছে দল ছাড়া। বুঝলেন? ল ছাড়া, দল ছাড়া।
দেখেন কোনটা থেকে আরো সমস্যা হচ্ছে কিনা, কোন না, শব্দে বা সমস্যা কোনটাতে। অন্যরা একটু সমস্যা দেখেন। হচ্ছে না। ঠিক আছে, okay. অন্যরা এই সবগুলো কিন্তু পড়তে হবে, কারণ এখানে অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলো আপনাকে পড়েননি, আর পড়েননি বলেই আপনার কাছে শব্দগুলো একটু বিদঘুটে বিদঘুটে লাগে। কিন্তু যখন আপনি শব্দগুলো পড়বেন তখন দেখবেন মোটামুটি এগুলো সহজ হয়ে যাচ্ছে, আর মোটামুটি এগুলা সহজেই লাগবে। তেলে ভাজা এটা হবে না এখানে, কেটে ফেলা উচিত। এটা যেহেতু বিভক্তি আছে এটা চলে যাবে। ওকে, ছেলে ভুলানো, ছেলে কে ভুলানো, দ্বিতীয় বাদ যাচ্ছে, মানে কে বাদ যাচ্ছে, দ্বিতীয় তৎপুরুষ। অথবা পদদলিত, পদদলিত মানে কি, পদ দিয়ে দলিত মানে পায়ের মাধ্যমে দলিত। অথবা জীবন বীমা, জীবনের জন্য বীমা, ডাক মাসুল, ডাকের জন্য মাসুল, জন্য বাদ যাচ্ছে। অথবা আমরা যদি বলি মালগাড়ি, মালের নিমিত্তে গাড়ি বা মালের জন্য গাড়ি, চতুর্থী জন্য বা নিমিত্ত বোঝাচ্ছে। যদি বলি দল ছুট, দল থেকে ছুট, প্রাণ প্রিয়, প্রাণের চেয়ে প্রিয় বা প্রাণ থেকেও প্রিয়, পদচ্যুত, পদ থেকে চ্যুত। অথবা শিশু বিভাগ, শিশুর বিভাগ, স্বাক্ষর, এর অক্ষর মানে নিজের অক্ষর, ঘোড়গাড়ি, ঘোড়ার গাড়ি, অর্ধপদ, পথের অর্থ। অথবা রাজহাঁস, হাঁসের রাজা। ওকে, তো যখনই আমরা এরকম বিভক্তিটা বাদ দিচ্ছি, ওইটা যদি একটু পড়া থাকে তাহলে সেই শব্দগুলো আমাদের জন্য আর কঠিন মনে হবে না আর কি। এখানেও ষষ্ঠী এবং সপ্তমীর কিছু আছে, একবার একটু দেখে নেন। তবে যেটা বলেছিলাম, এই সমাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটা, উপপদ। এটা সবচেয়ে গুরুত্ব দিয়ে একটু করে নেন। শব্দগুলো একবার একটু করে নেন। যখনই আমরা কোনো বিভক্তি বাদ দিচ্ছি, যখনই আমরা কোনো বিভক্তি বাদ দিচ্ছি, সেটাই হচ্ছে তৎপুরুষ। এখন কখন কোন বিভক্তিটা বাদ যায় এটা সবচেয়ে বেটার হয় আমরা যদি সেটা শব্দগুলো পড়ে পড়ে দেখি তাহলে সবচেয়ে। ঠিক আছে, তো বিভক্তির লোপ পাওয়ার এই যে সমাস তৎপুরুষ, এটা দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত আমরা বিভক্তির লোপ বোঝাবো। দ্বিতীয়ার মধ্যে একটা ব্যতিক্রম আছে যে ব্যাপিয়া বোঝাবে, চিরসুখী, চিরকাল ব্যাপিয়া সুখী, এটা একটা ব্যতিক্রম দ্বিতীয় অর্থে। আর বিভক্তি ছাড়াতে তিনটা আছে, একটা হচ্ছে নৈব তৎপুরুষ, যখন দেখবো আমরা না অর্থে ব্যবহৃত হচ্ছে নাতে দিয়ে। আরেকটা হচ্ছে উপপদ তৎপুরুষ, যেখানে আমরা দেখবো যে সরি, এক কথায় প্রকাশ হবে, শেষে যে বা যা থাকবে। আরেকটা হচ্ছে অলুক তৎপুরুষ, যখন দেখবো যে সমস্ত পদে বিভক্তি আছে, সমস্ত পদে বিভক্তি আছে। ওকে, কারো সমস্যা এখানে কোন শব্দে? না, কিন্তু ওই যে অমিলের উপরেরটা কালার করে দিচ্ছি কেন স্যার? না না, অপয়া ছিল, অপয়াটা বাদ দিছি। অপয়াতে ব্যক্তি বুঝায়, তো যখন ব্যক্তি বুঝাবে তখন এটা এখানে থাকবে না, বৌপিতে চলে যাবে। অন্তত বৌপি পড়বে একটু পরে, ওখানে আবার পাবো শব্দটা। ওকে, ঠিক আছে তাহলে আবারও বলি, শব্দগুলোর একটা শব্দ যেন বাদ না যায়। এখন যে কয়েকটা প্র্যাকটিস করতে পেরেছেন আলহামদুলিল্লাহ, যেগুলো প্র্যাকটিস করতে পারেননি অবশ্যই ভিডিও দেখে সবগুলো প্র্যাকটিস করতে হবে। একটা শব্দ যেন বাদ না যায়, একটা শব্দ যেন বাদ না যায়, একটা শব্দ যেন বাদ না যায়। ওকে, এরপর হচ্ছে কর্মধারায়। ছোটবেলা থেকে কর্মধারার একটা সহজ কথা আমরা শিখেছি, সেটা হচ্ছে তুলনা বোঝায়। হ্যাঁ, তুলনা আছে, তবে এটা পুরোটাই তুলনা না, পুরোটাই তুলনা না, একটু একটু ব্যতিক্রম আছে। তো বইয়ের ভাষ্য অনুসারে আমরা একটু দেখি, যেখানে বিশেষ্য বিশেষণের সমাস করতে, বিশেষ্য বিশেষণের মানে বিশেষ্য থাকতে পারে, বিশেষণ থাকতে পারে, 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 বিশেষ্য থাকতে পারে, বিশেষণ থাকতে পারে। সো প্রথমে বিশেষ্য, পরে বিশেষণ, বা দুইটাই বিশেষ্য হতে পারে, মানে এক কথা এই দুইটার মধ্যেই থাকবে আর কি, সামনেও পিছনেও থাকলেই হইলো। অর্থাৎ বিশেষ্য দিবা থাকতে পারে। যেমন আমরা বললাম নব পৃথিবী,
নব পৃথিবী, খেয়াল করে দেখেন, নব মানে নতুন বিশেষণ, পৃথিবী বিশেষ্য। মহানবী, মহান যে নবী, মহান বিশেষণ, নবী বিশেষ্য। জজ সাহেব, জজ বিশেষ্য, সাহেব বিশেষ্য। তো যখনই আমরা দেখবো বিশেষ্য বিশেষণ, বিশেষ্য বিশেষণ, বিশেষ্য বিশেষ্য, এই ধরনের যখন কোনো সমাস হবে তার নাম হচ্ছে কর্মধারয়, তার নাম হচ্ছে কর্মধারয়। বিশেষ্য বিশেষণ, বিশেষণ বিশেষ্য, বিশেষ্য বিশেষ্য, দুইটাই বিশেষণ হবে না। বিশেষ্য বিশেষণ, বিশেষণ বিশেষ্য, বিশেষ্য বিশেষ্য, এটা হচ্ছে কর্মধারয় সমাস বইয়ের সংজ্ঞা অনুসারে আর কি। আমরা এছাড়াও শর্টকাট পাবো, সমস্যা নেই, মুস্তাফির বাংলা তো আছে। তো এটা মোটামুটি 5 প্রকার। এর মধ্যে প্রথম যেটা, এটা হচ্ছে সাধারণ কর্মধারয়। সাধারণ কর্মধারয় কি? সাধারণ কর্মধারয় হচ্ছে যেটা আসলে কোনো তুলনা বোঝাবে না, এখানে বিশেষ্য বিশেষণ বোঝাবে এবং এইগুলো হচ্ছে পরিচয় বোঝাবে। সাধারণ কর্মধারয় দিয়ে কোনো কিছুর পরিচয় বোঝাবে, 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 কোনো কিছুর পরিচয়। যেমন আমরা বললাম মহানবী, মহানবী মানে কি? মহান যে নবী, এটা নবীর একটা পরিচয়, মাঝখানে যে বসছে। মহাকীর্তি, মহতি যে কীর্তি, মাঝখানে যে বসে ব্যাসবাক্যে এবং কীর্তিকেই বোঝায়। নব পৃথিবী, নব যে পৃথিবী, পৃথিবীর একটা পরিচয় বোঝাচ্ছে। গিন্নিমা, যিনি গিন্নি তিনি মা, যিনি গিন্নি, শুরুতে মাঝখানে থাকা, যিনি গিন্নি তিনি মা, এটা মায়ের পরিচয়। অথবা জজ সাহেব, যিনি জজ তিনি সাহেব, জজ সাহেবের একটা পরিচয়। তো সাধারণ কর্মধারায় হচ্ছে কোনো কিছুর পরিচয় বোঝাবে, সাধারণ কর্মধারায় হচ্ছে কোনো কিছুর পরিচয় বোঝাবে, সাধারণ কর্মধারায় কোনো কিছুর পরিচয় বোঝাবে। আর ব্যাসবাক্য করার সময় মাঝখানে যে বা শুরুতে মাঝখানে কিছু বসাতে হবে, মাঝখানে যে বা শুরুতে মাঝখানে কিছু বসাতে হবে, মাঝখানে যে বা শুরুতে মাঝখানে কিছু বসাতে হবে, মাঝখানে যে বা শুরুতে মাঝখানে। তাহলে আমরা একটাকে যেটা পড়লাম, মহানবী, মহাকীর্তি, নবপৃথিবী, লাল ফুল, লালচে ফুল এই অর্থে, অথবা গিন্নিমা, জজ সাহেব, চালাক চতুর, হচ্ছে কোনো কিছুর পরিচয় বোঝায়। কিছুর পরিচয় বোঝালো, এটা হচ্ছে সাধারণ কর্মধারায়। এরপর হচ্ছে উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায় এবং রূপক কর্মধারায়, এবং এই তিনটাই হচ্ছে তুলনা বোঝায়। মূলত এই তিনটাই হচ্ছে কোনো কিছু তুলনা বোঝায়, এই তিনটাই হচ্ছে কোনো কিছু তুলনা বোঝায়, এই তিনটাই হচ্ছে কোনো কিছু তুলনা বোঝায়, এই তিনটাই হচ্ছে কোনো কিছু তুলনা বোঝায়। উপমান, উপমিত, রূপক, কোনো কিছু তুলনা বোঝাবে, কোনো কিছু তুলনা বোঝাবে। এরপর হচ্ছে মধ্য পদলোপী কর্মধারায়। এটা আবার কি? এটা খুবই সহজ। কেন সহজ? ওই নামের মধ্যে লুকিয়ে আছে মধ্য পদলোপী, মধ্য পদলোপী। যখন মাঝখান থেকে কোনো পদ লোপ পায়, মাঝখান থেকে কোনো পদ লোপ পায়, মাঝখান থেকে কোনো পদ লোপ পায়, তার নাম মধ্য পদলোপী। যখন ছোটবেলায় আমরা পড়েছি, মনে আছে কিনা? সিংহ চিহ্নিত আসন, সিংহ সিংহাসন। চিহ্নিত আসন, আমরা কি করেছি? মাঝখান থেকে চিহ্নিতটা বাদ দিয়ে দিছি, বলছি সিংহাসন। এই যে মাঝখান থেকে আমরা বাদ দিলাম একটা পদ, এটার নাম হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয়। তাহলে খেয়াল করেন আবারও, কর্মধারায় 5টা কি? একটা হচ্ছে সাধারণ কর্মধারায়, যেটা কোনো কিছু পরিচয় বোঝাবে, নর্মালি মাঝখানে যে থাকে বা শুরুতে মাঝখানে থাকে। উপমান, উপমিত, রূপক, এই তিনটা হচ্ছে তুলনা বোঝায়, এই তিনটা হচ্ছে তুলনা বোঝায়। আর মধ্য পদলোপী কর্মধারায় মাঝখান থেকে পদ লোপ করা হচ্ছে, মাঝখান থেকে পদ লোপ করা হচ্ছে। এই হচ্ছে 5 রকম। তো সাধারণ কর্মধারা তো আমরা বললামই আগে, যে হচ্ছে পরিচয়মূলক, যেটা একটা উদাহরণ দিয়েছি নবপৃথিবীটা। আমরা এবার যে উপমান কর্মধারায়, উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, রূপক কর্মধারায়, এই তিনটাতে তুলনা বোঝায়। তো উপমান বুঝতেই পারছেন তুলনা বোঝাবে। তো বইয়ের ভাষ্য অনুসারে, বই অনুসারে এখানে হচ্ছে পূর্বপদে থাকবে বিশেষ্য, প্রথমে থাকবে একটা বিশেষ্য, পরপদে থাকবে বিশেষণ, প্রথমে থাকবে বিশেষ্য, পরে থাকবে বিশেষণ, প্রথমে থাকবে বিশেষ্য, পরে থাকবে বিশেষণ। যখন পূর্বপদে বিশেষ্য পরপদে বিশেষণ থাকে, পূর্বপদে বিশেষ্য পরপদে বিশেষণ থাকে, তার নাম হচ্ছে উপমান কর্মধারয়। আর উপমান কর্মধারয়ের ক্ষেত্রে আমরা মাঝখানে ন্যায় বসা, মাঝখানে ন্যায় বসা, মাঝখানে ন্যায় বসা,
যদি আরো সহজে আমরা শিখতে চাই তাহলে খেয়াল করি আমাদের এখানে হচ্ছে মুসাফির বাংলা অনুসারে এখানে বি বিন থাকে, মুসাফির বাংলা অনুসারে বি বিন না, বই অনুসারে বি বিন থাকে। এই বি বিন মানে কি কে বলতে পারি? বি বিন মানে কি? বি বিন, বি বিন মানে, হ্যাঁ, বি বিন মানে হচ্ছে বি মানে বিশেষ্য আর বিন মানে বিশেষ্য, মানে পূর্বপদে বিশেষ্য, বিশেষ্য মানে বি, আর পরপদে বিশেষণ, বিশেষণ মানে হচ্ছে বিন। তো বই অনুসারে বি বিন হবে, বই অনুসারে বি বিন হবে। যেমন আমরা দেখে নিই বি বিন হচ্ছে কিনা। তুষার শুভ্র, তুষার একটা নাম বিশেষ্য, শুভ্র মানে সাদা বিশেষণ। অরুণ সূর্য বিশেষ্য, রাঙা লাল বিশেষণ। কুসুম ফুল বিশেষ্য, কমল নরম বিশেষণ। ভ্রমর মানে ভোমরা বিশেষ্য, কৃষ্ণ মানে কালো বিশেষণ। যখনই বিশেষ্য বিশেষণ থাকবে বি বিন, বি বিন থাকবে, তার নামই হচ্ছে উপমান কর্মধারয়। তার নাম হচ্ছে উপমান কর্মধারয়, তার নাম হচ্ছে উপমান কর্মধারয়। আর যখন আমরা বুঝতে পারবো উপমান কর্মধারায় হচ্ছে, তখন আমরা মাঝখানে ন্যায় দিব। তুষারের ন্যায় শুভ্র, অরুণের ন্যায় রাঙা, কুসুমের ন্যায় কোমল, ভ্রমরের ন্যায় কৃষ্ণ, রক্তের ন্যায় লাল, কাজলের ন্যায় কালো, বকের ন্যায় ধার্মিক, শসের ন্যায় ব্যস্ত। মানে যখনই বুঝতে পারবো বিশেষ্য বিশেষণ হচ্ছে, সেটাই হচ্ছে উপমান, মাঝখানে ন্যায়। এটা যদি মনে রাখতে না পারেন কোনো সমস্যা নাই, তাহলে মনে রাখবেন উপমান মানে পসিবল। মুসাফির বাংলা অনুসারে এটা হচ্ছে পসিবল হয়। মুসাফির বাংলা অনুসারে এটা হচ্ছে পসিবল হয়। পসিবল মানে কি? মানে তুলনাটা যে করছেন এটা পসিবল হবে। তুষার শুভ্র, তুষার কি সাদা হয়? হ্যাঁ হয়। অরুণ রাঙা, সূর্য কি লাল হবে? সূর্য লালই আছে। কুসুম কোমল, কুসুম কি কোমল বা নরম হবে? কুসুম বা ফুল তো নরমই। ভ্রমর কৃষ্ণ, ভ্রমটা কি কৃষ্ণ বারে কালো হবে? হ্যাঁ হবে। তো যখনই বিশেষ্য বিশেষণ হয়, যখনই বিশেষ্য বিশেষণ হয়, যখনই বিশেষ্য বিশেষণ হয়, বি বিন হয়, সেটাই উপমান। বি বিন উপমান, বি বিন উপমান, বি বিন উপমান, অথবা যদি পসিবল হয় উপমান। ঠিক আছে? বি বিন দিয়ে মনে রাখেন অথবা পসিবল দিয়ে মনে রাখেন, যে কোনো একটা মনে রাখলেই হবে। দুইটা পদ্ধতি শিখালাম, বিশেষ্য বিশেষণ অথবা পসিবল, যেটা মনে রাখে সেটাই মনে রাখেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে উপমিত। তো উপমিতের ক্ষেত্রে বইয়ের ভাষ্য হচ্ছে পূর্বপদে বিশেষ্য, পূর্বপদে বিশেষ্য, পরপদেও বিশেষ্য। পূর্বপদে বিশেষ্য, পরপদেও বিশেষ্য। তার মানে এখানে বিবি হবে, তার মানে এখানে বি বি হবে, তার মানে এখানে বি বি হবে। বি মানে বিশেষ্য, বি মানে বিশেষ্য, বি মানে বিশেষ্য, বি মানেও বিশেষ্য। বি বি বিশেষ্য প্লাস বিশেষ্য, 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 বিশেষ্য প্লাস বিশেষ্য। আর যদি মুসাফির বাংলা দিয়ে মনে রাখেন, মুসাফির বাংলা দিয়ে মনে রাখেন, তাহলে এখানে হচ্ছে ইম্পসিবল হবে, এখানে হচ্ছে ইম্পসিবল হবে, এখানে ইম্পসিবল হবে, এখানে ইম্পসিবল হবে। আর যখন বুঝতে পারবেন বিশেষ্য প্লাস বিশেষ্য হচ্ছে বিবি, হচ্ছে বিবি, বিবি মানে বউ না, এই বিবি মানে বিশেষ্য প্লাস বিশেষ্য। যদি দেখেন যে দুইটাই বিশেষ্য প্লাস বিশেষ্য হচ্ছে বা ইম্পসিবল হচ্ছে, ওইটাই হচ্ছে উপমিত। আর উপমিত বুঝলে এর ব্যাস বাক্যটা একটু ভিন্ন। উপমিতের ক্ষেত্রে ব্যাস বাক্যের ন্যায়টা শেষে বসে, ন্যায়টা শেষে বসে, ন্যায়টা শেষে বসে, ন্যায়টা শেষে বসে। যেমন সিংহ পুরুষ, সিংহ বিশেষ্য, পুরুষ বিশেষ্য। ফুলকুমারী, ফুল বিশেষ্য, কুমারী বিশেষ্য। চাঁদ মুখ, চাঁদ বিশেষ্য, মুখ বিশেষ্য। যখনই দেখা যাবে দুইটাই বিশেষ্য হচ্ছে, বি প্লাস বি বিশেষ্য, তখনই সেটা উপমিত। আর মুসাফির বাংলা অনুসারে তুলনাটা সম্ভব না, ইম্পসিবল তুলনা করছেন। কারণ সিংহ পুরুষ, একটা পুরুষ কোনোদিনই সিংহ হয়ে যাবে না, ইম্পসিবল। একটা কুমারী কোনোদিনই ফুল হয়ে যাবে না, কুমারী ফুল হয়ে গেলে আমরা প্রচুর ফুল চাষ করতাম। চাঁদ মুখ, একটা মুখ কোনোদিনই চাঁদ হয়ে যাবে না, ইম্পসিবল, ইম্পসিবল। সো যেটা ইম্পসিবল হচ্ছে এটা হচ্ছে উপমিত। আর উপমিতের ক্ষেত্রে ন্যায়টা শেষে বসবে। পুরুষ সিংহের ন্যায়, কুমারী ফুলের ন্যায়, মুখ চাঁদের ন্যায়। তুলনা বোঝাবে এবং বিশেষ্য বিশেষ্য হবে, তুলনা বোঝাবে এবং বিশেষ্য বিশেষ্য হবে, তুলনা বোঝাবে এবং বিশেষ্য বিশেষ্য হবে,
তার নামই হচ্ছে উপমিত। আর মুস্তাফিজ বাংলা অনুসারে ইম্পসিবল হবে, তুলনাটা কোনোভাবেই সম্ভব না। ওকে, আচ্ছা বলেন তো রূপকথা মানে কি? বাস্তব কথা না কাল্পনিক কথা? কাল্পনিক কথা। আচ্ছা, তার মানে হচ্ছে কাল্পনিক কথা। তার মানে হচ্ছে কাল্পনিক কথা। তাহলে রূপকথা মানে যদি হয় কাল্পনিক কথা, তাহলে রূপ শব্দের অর্থ কি দাঁড়াচ্ছে? চেহারা না কাল্পনিক? চেহারা। রূপকথা মানে কাল্পনিক কথা, তাহলে রূপ মানে কি এখানে? কাল্পনিক। কাল্পনিক। রূপ মানে হচ্ছে কাল্পনিক। রূপ মানে হচ্ছে কাল্পনিক। রূপ মানে হচ্ছে কাল্পনিক। কাল্পনিক। আচ্ছা, তা আমরা যখন এই রূপ শব্দটা কাল্পনিক অর্থে ব্যবহার করছি, রূপ শব্দটা কাল্পনিক অর্থে ব্যবহার করছি, এই রূপ আর রূপক একই জিনিস। রূপক মানেই হচ্ছে কাল্পনিক বা কল্পনা। রূপ মানেই হচ্ছে কাল্পনিক বা কল্পনা। রূপ মানেই হচ্ছে কাল্পনিক বা কল্পনা। তো যে কর্মধারয় সমাসে পূর্বপদে বিশেষ্য এবং পরপদে বিশেষ্য থাকে এবং একটা অভিন্নতা কল্পনা করা হয়, একটা অভিন্নতা কল্পনা করা হয়, তার মানে এখানে কল্পনাজাত একটা শব্দ থাকবে। রূপক মানেই হচ্ছে কল্পনা। রূপক মানেই হচ্ছে কল্পনা। রূপক মানেই হচ্ছে কল্পনা। তাই বুঝতেই পারছেন এখানে একটা কল্পনাজাত শব্দ থাকবে। কল্পনাজাত শব্দ থাকবে। কল্পনাজাত শব্দ থাকবে। তো বইয়ের ভাষ্য অনুসারে এখানে আমরা বিবি পাবো। বিবি, বি বিশেষ্য, বি বিশেষ্য, দুইটাই বিশেষ্য পাবো। এবং এর সাথে সাথে আমরা আরেকটা জিনিস এখানে পাবো, সেটা হচ্ছে অদৃশ্য কিছু। অদৃশ্য কিছু থাকবে। বিশেষ্য প্লাস বিশেষ্য প্লাস অদৃশ্য কিছু। অদৃশ্য কিছু থাকবে, তার নাম হচ্ছে রূপক। এখন উপমিতের মধ্যেও তো বিবি ছিল। উপমিতের মধ্যেও বিবি ছিল, এখানেও বিবি আছে। পার্থক্য কি? উপমিতের মধ্যে যে বিবি ছিল দুইটাই দৃশ্যমান, মানে পুরোপদ পরপদ দুইটাই দৃশ্যমান, দুইটাই দেখা যায়। কিন্তু এখানে যেটা পাবো, এখানে একটা থাকবে অদৃশ্য, একটা থাকবে অদৃশ্য। যেমন আমরা খেয়াল করি, এখানে আছে বিষাদ সিন্ধু। বিষাদ বিশেষ্য, সিন্ধু বিশেষ্য, দুইটাই বিশেষ্য। জ্ঞান বিশেষ্য, সাগরও বিশেষ্য। ক্রোধ বিশেষ্য, অনল বা আগুনও বিশেষ্য। মন বিশেষ্য, মাঝিও বিশেষ্য। বিশেষ্য প্লাস বিশেষ্য দুইটাই আছে। এবং একটা হচ্ছে অদৃশ্য, একটা হচ্ছে অদৃশ্য। বিষাদ অদৃশ্য, জ্ঞান অদৃশ্য, ক্রোধ অদৃশ্য, মন অদৃশ্য। ওকে, তো যখনই আমরা দেখবো দুইটাই বিশেষ্য হচ্ছে এবং একটা অদৃশ্য আছে, তার নামই হচ্ছে রূপক। তার নাম হচ্ছে রূপক। আর যদি মুসাফির বাংলা দিয়ে দেখেন, মুসাফির বাংলা দিয়ে দেখলো সেম ওই একই জিনিসই হবে। এখানে ইম্পসিবল হবে এবং অদৃশ্য কিছু থাকবে। ইম্পসিবল প্লাস অদৃশ্য, ইম্পসিবল প্লাস অদৃশ্য। ইম্পসিবল হবে এবং একটা অদৃশ্য কিছু থাকবে। যেমন বিষাদ সিন্ধু পসিবল না। দুঃখ কখনো সাগর তৈরি করে দিবে না, ইম্পসিবল। দুঃখ সাগর তৈরি করে দিলে আমাদের প্রত্যেকের বাসায় একটা মহাসাগর হয়ে যেত। ওকে, এটা ইম্পসিবল। আর বিষাদ দেখা যায়। জ্ঞান সাগর ইম্পসিবল, জ্ঞান কোনোদিন সাগর হয়ে যাবে না। জ্ঞান সাগর হয়ে গেলে আমাদের প্রত্যেকের স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলো সাগরে তলিয়ে যায়। প্রচুর প্রচুর জ্ঞানী লোক বসবাস করে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে। ইম্পসিবল। এবং জ্ঞানটা অদৃশ্য। ক্রোধানল, ক্রোধ কোনোদিন আগুন লাগাই দিবে না, ইম্পসিবল। আর এখানে ক্রোধ দেখা দেয় না। মন কোনোদিন মাঝি হয়ে যাবে না, ইম্পসিবল। আর মনটা অদৃশ্য। তো যখনই আমরা দুইটাই অদৃশ্য পাবো, যখন আমরা দুইটাই অদৃশ্য পাবো, সরি, যখন আমরা দুইটাই বিশেষ্য পাবো এবং একটা অদৃশ্য পাবো, তার নাম হচ্ছে রূপক। তার নাম হচ্ছে রূপক। আর রূপক যখন বুঝতে পারবো, তখন মাঝখানে রূপ নিয়ে আসবো। বিষাদ রূপ সিন্ধু, জ্ঞান রূপ সাগর, ক্রোধ রূপ অনল, মন রূপ মাঝি, দেহ রূপ ঘড়ি, জীবন রূপ নৌকা, যৌবন রূপ সূর্য। যখন এরকম রূপক বুঝতে পারবো, তখনই সেটা হচ্ছে মাঝখানে রূপ দিব। তাহলে খেয়াল করেন আবারও, আমরা যখন কোনো কিছুর সাধারণ পরিচয় পাবো,
কোনো কিছু সাধারণ পরিচয় অর্থে পাবো, সাধারণ পরিচয় অর্থে মাঝখানে যে বসে বা শুরুতে মাঝখানে যে বসে ওটা হচ্ছে সাধারণ কর্মধারয়, এটা হচ্ছে সাধারণ কর্মধারয়। উপমান কর্মধারয় তুলনা বুঝবো এবং এখানে আমরা বিবিন পাবো, বিবিন। বিবিন মানে হচ্ছে বিশেষ্য প্লাস বিশেষ্য। আর মুসাফির বাংলা অনুসারে এটা হচ্ছে পসিবল হবে, পসিবল। উপমিত কর্মধারয় এখানে আমরা বিবি পাবো, উপমিত কর্মধারয়ের ক্ষেত্রে আমরা বিবি পাবো, বিবি। আর এখানে ইম্পসিবল হবে। রূপক কর্মধারয় এখানে বিবি পাবো, এখানে ইম্পসিবল। পার্থক্য হচ্ছে এখানে বিবির সাথে বা ইম্পসিবলের সাথে একটা অদৃশ্য কিছু থাকবে। ওকে, সেই হচ্ছে এটার 3 রকম ক্রাইটেরিয়া। এরপরে যাব আমরা মধ্য পদলোপী কর্মধারয়। মধ্য পদলোপী কর্মধারয়ের জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বেশ কিছু শব্দ পড়তে হবে, মানে ব্যাস বাক্য এটাতে পড়তে হবে। আপনি মানে দাঁড়ানোর মানে দাঁড়ায় থেকে এটা পারবেন না, আপনাকে শব্দগুলো পড়তে হবে। আমরা তৎপুরুষে যেরকম বলেছিলাম যে উপপদ তৎপুরুষ সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে বেশি শব্দ, কর্মধারয়তে মধ্য পদলোপী কর্মধারয় সবচেয়ে বেশি। এবং এটার ব্যাস বাক্যগুলো যদি আপনি না পড়েন, এটার ব্যাস বাক্যগুলো যদি আপনি না পড়েন, এটার ব্যাস বাক্যগুলা যদি আপনি না পড়েন, এটার ব্যাস বাক্যগুলা যদি আপনি না পড়েন, তাহলে এখানে আপনার শব্দগুলোতে ঝামেলা হয়ে যায়। যেমন স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ। তাহলে এখান থেকে মাঝখান থেকে রক্ষার্থে বাদ গেল, মাঝখান থেকে রক্ষার্থে বাদ গেল। ওকে, তারপর ঘর জামাই, ঘরে আশ্রিত জামাই, এখানে মাঝখান থেকে আশ্রিত বাদ গেল, মাঝখান থেকে আশ্রিত বাদ গেল, মধ্য পদলোপী কর্মধারয়। চাল কুমড়া, চালে জন্মানো কুমড়া, মাঝখান থেকে জন্মানো বাদ গেল, মধ্য পদলোপী কর্মধারয়। ঝালমুড়ি, ঝাল মিশ্রিত মুড়ি, মিশ্রিত বাদ গেল। মানি ব্যাগ, মানি রাখার ব্যাগ, মাঝখান থেকে রাখার বাদ গেল। শিক্ষামন্ত্রী, শিক্ষা বিষয়ক মন্ত্রী, মাঝখান থেকে বিষয়ক বাদ গেল। খেয়া ঘাট, খেয়া পারাপারের ঘাট, মাঝখান থেকে পারাপার বাদ গেল। যখনই মাঝখান থেকে কিছু বাদ যাবে, যখনই মাঝখান থেকে কিছু বাদ যাবে বা পদটা বাদ যাবে, তার নামই হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয়। এটা কেন আমরা হুট করে পারি না? কারণ এই শব্দগুলো না পড়লে হবে না। এখন এই যে শব্দগুলো আমরা এখানে পাচ্ছি, এগুলো জীবনে আমরা ভেঙে পড়ি নাই, পড়ি নাই বলেই এটা হুট করে আসলে আমাদের মাথায় যন্ত্রণা হয় যে কেমনে হইলো। আর এটা তো আপনাকে জানতে হবে। স্মৃতিসৌধ শব্দটা আপনি ছোটবেলা থেকে শুনে আসছেন, মাঝখান থেকে যে রক্ষার্থে বাদ গেল, এটার মাঝখানে যে রক্ষার্থে শব্দটা আছে, এটা তো আপনাকে পড়তে হবে। এটা না পড়লে আপনি জানবেন কোত্থেকে শব্দটা তৈরি করলো কোত্থেকে। সো এই জন্য যখন আপনি সবগুলা পড়বেন ব্যাস বাক্য সহ, তখন আপনার মাথায় একটু ক্যাচ করবে। ওকে, আচ্ছা বলেন তো, আমরা যদি বলি লাল টুপি, লাল টুপি মানে কি বলেন তো দেখি? লাল টুপি, লাল রঙের টুপি। খেয়াল করেন, আপনি যদি বলেন লাল রঙের টুপি, তাহলে মাঝখান থেকে রঙের বাদ দিচ্ছেন, তাই না? তো যেহেতু রঙের বাদ দিচ্ছেন, মাঝখান থেকে একটা পদ চলে গেল, নাম কি হবে? মধ্য পদলোপী কর্মধারয়। ওকে, কিন্তু আপনি যদি বলতেন লাল যে টুপি, লাল যে টুপি, টুপির একটা পরিচয়, মাঝখানে যে আসছে, তাহলে এটা কি হইতো? কর্মধারাই হইতো, তাই না? সাধারণ কর্মধারয়। সো টেনশন নেওয়ার কিছু নাই। কনসেপ্ট হচ্ছে আপনাকে এই শব্দগুলো পড়লেই আপনি এগুলা ভালো করে গেস করতে পারবেন। মানে আপনি শব্দ টোটালি পড়েন না, আপনি শব্দ টোটালি পড়েন না, আপনি খালি জানেন তৎপুরুষ কি কর্মধারয় কি। শব্দ যদি না পড়েন তাহলে আপনার এটা অ্যানালাইসিস করবেন কেমনে, জানবেন কেমনে? এই জন্য শব্দগুলো পড়তে হবে। এই জন্য গত ক্লাসেও বলেছি, আজকেও বলি, শব্দগুলো যখন আপনি পড়বেন তখন আপনি ইজিলি বুঝতে পারবেন যে কোনটাতে কি কি হচ্ছে। সেই ক্ষেত্রে কয়েকটা শব্দ আপনাকে পড়তে হবে, কয়েকটা শব্দ আপনাকে পড়ে রাখতে হবে। এজন্য বারবার জোর দিয়ে বলছি যে শব্দগুলো একটু পড়েন, শব্দগুলো একটু পড়েন। যখন পড়বেন তখন ভুলগুলা বা কিভাবে হচ্ছে এটা একটু মাথায় ভালো করে আসবে, এটা শেখার জন্য খুব গুরুত্বপূর্ণ। ওকে, সেখানে কিছু শব্দ আছে একটু পড়ে নেন, যেটাতে সমস্যা হয় আমাকে সাথে সাথে বলেন, তাহলে আমি লাইনটা বুঝাই দিচ্ছি, যাতে করে এটা ক্লাসের মধ্যেই শেষ হয়ে যায়। সমস্যা নাই, ক্লাসের পরেও যদি আপনি পড়েন তাও কোনো প্রবলেম নাই, শেখা হলেই হলো।
কুসুম কোমল তো একটু কুসুম মানে হচ্ছে ফুল, কুসুম মানে হচ্ছে ফুল, আর কোমল মানে হচ্ছে নরম। কুসুম বিশেষ্য আর কোমল বিশেষণ। হ্যাঁ, কুসুম ফুল বিশেষ্য আর কোমল হচ্ছে বিশেষ্য। হ্যাঁ, উপমিত দুইটা। উপমিত দেয় না, না উপমিত হবে না, উপমান হবে। এটা কোথায় আছে এটা? এটা উপরের দিকে যে উপমিত লিখছে এই জন্য তো বুঝতে পারছিলাম না। ডান বাম পাশের একদম কদাকারের আগে ও আচ্ছা, কালার হ্যাঁ তাহলে এটা চাই। হ্যাঁ, কালার। থ্যাংক ইউ, এটা ঠিক করে নেন। এটা হচ্ছে উপমান, উপমিত না, কখনই না। এটাই তো বিশেষ্য বিশেষণ, উপমান। ওকে, উপমান। ওকে, গুড। সবগুলো একবার করে একটু পড়ে ফেলেন। দেখেন যে আর কোনটা বুঝতে পারছেন না। আমি চাই সবাই একটু একটু করে দেখে নেন। শীতে তো থাকবেই, বাট তবুও এখন একটু দেখে নেন। এই যেরকম কোনোটাতে আটকায় গেলে আমাকে জিজ্ঞেস করবে, আমি ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করতে পারবো, তাহলে শেখাটা পারফেক্ট হয়ে যাবে। স্যার বাহুলতাটা একটু আচ্ছা, বাহুলতা, এটা হচ্ছে লতাকে ইন্ডিকেট করা হয়। লতা মানে গাছের লতা আর কি। গাছের লতা যখন ধরুন একটু চিকন থাকে এবং একটু মোলায়েম হয়, তখন এটাকে তুলনা করা হয় হাতের সাথে। বাহু লতার নাই, বা সরি, লতা বাহুর নাই। এখানে দুইটা, এটা হচ্ছে ইম্পসিবল, কারণ কোনো লতা কোনো কালেই বাহু হয়ে যাবে না বা হাত হয়ে যাবে না, উপমিত প্রমাণ হবে। অথবা যদি আপনি বিবি দিয়ে করেন তাও হয়, বাহু মানে হাত বিশেষ্য, লতা বিশেষ্য। স্যার মন মাঝি মনরূপ মাঝি। আচ্ছা রূপক মন্ডপ আছে। কর্মধারায় কি সবসময় রূপ শব্দটা থাকবে? হ্যাঁ, ব্যাসব্য করার সময় রূপ আসবে, ব্যাস বাক্যের সময় রূপ আসবে। আমি এই রূপ শব্দ দিয়ে কিন্তু রূপক কর্মধারায় করতাম। আচ্ছা, কিন্তু যখন আপনার তো পরীক্ষায় ব্যাস বাক্যটা আসবে না, আপনার তো পরীক্ষায় শব্দটা দিবে, তখন তো ইন্ডিকেট করতে হবে। কারণ মন মাঝি যদি শব্দটা শুধু শুধু আসতো, তাহলে মন মাঝি বুঝতে পারছেন তুলনা। তাহলে এই তুলনা করার ক্ষেত্রে আমরা এখানে দেখবো যে মন বিশেষ্য, মাঝিও বিশেষ্য। তাহলে দুইটাই যেহেতু বিশেষ্য, হয় উপমিত হবে নাহলে রূপক হবে। তো এখানে আমরা দেখতে পাবো যে একটা অদৃশ্য আছে, মন তো অদৃশ্য, দেখা যায় না, ছোঁয়া যায় না, সেটা রূপক। আর যখন বুঝতে তবে পারবেন রূপক, তখন মাঝখানে রূপ দিয়ে দিবেন। আগে তো বুঝতে হবে কোন সমাস, তারপর ব্যাস বাক্য। ঠিক আছে, কিন্তু স্ব আমার কাছে স্ব মনে হচ্ছে প্রথমেই আহ, ব্যাস বাক্যগুলো জানা দরকার। হ্যাঁ, মানে শব্দটা যখন দেখা যাবে যে শব্দগুলার ব্যাস বাক্য জানলে যেটা সুবিধা হয় পরীক্ষার ক্ষেত্রে, এখন বুঝতে অসুবিধাটা কম হয় আর কি। কারণ আমরা তো জানি না যে শব্দটা তৈরি হয়েছে কিভাবে। যখন জানতে পারবো, এই যে এখন পড়ছেন, আপনি জানতে পারছেন কিভাবে তৈরি হয়েছে, এখন বুঝতে সহজ হবে। আচ্ছা, আপু শস্য কিছু বলেছেন। শস্য মানে শস্য একটা প্রাণী, খুবই মানে কি বলা যায়, মানে সে একটা সেকেন্ডও দাঁড়িয়ে থাকে না, একদম অল টাইম কচ্ছপ। দৌড়ের উপর, অল টাইম দৌড়ের উপর। সো শস্য কি হচ্ছে, শস্য হিসেবে আসছে, মূলত এটা খরগোশকে বোঝায়, এই আর কি। পসিবল আবার বলেন। দেখা যায়। বুঝি না আপু, আবার বলেন। না স্যার, কিছু না। দেখা যাবে, এটা কিছু বলেছেন। উপমানের মধ্যে তো দেখা যাওয়া না যাওয়ার সমস্যা নেই, উপমানের ক্ষেত্রে হচ্ছে পসিবল হবে, দ্যাটস ইট। আর শস্য ব্যস্ত, পসিবল বলতে বাস্তব। হ্যাঁ বাস্তব, কারণ সে আসলেই ব্যস্ত থাকে, অল টাইম দৌড়ের উপর আর কি।
ওকে, অন্য কারো কোনো প্রবলেম হচ্ছে না? বাকি সবার ঠিক আছে? স্যার জি স্যার। ক্ষুধিত বাসা নেই, ক্ষুধিত অর্থটা আসলে কি বুঝেছে, মানে ক্ষুধিত তাকে মানে যারা অনেক ক্ষুধার্ত আর কি, অনেক ক্ষুধার্ত। আচ্ছা। ভাজা যে বেগুন, এটা হুম হুম। বেগুন ভাজা না দিয়ে যদি ভাজা বেগুন দিতে তাহলে কি সমস্যা হতো স্যার? শুধু ভাজা বেগুন তো না, মানে ভাজা বেগুন বলতে আপনি ওই বেগুনটাকে বুঝেন যেটাকে ভাজা হয়েছে, তাই না? এই জন্য ভাজা যে যে বেগুন, যে লাল টুপি, লাল যে টুপি, এই আর কি। আমি আমি বলতে চেয়েছি যে প্রথমে ওরা দিয়েছে হচ্ছে ও বেগুন ভাজাটা, ভাজা, ও আচ্ছা। ভাজা বেগুন দিলে কোনো সমস্যা আছে কিনা। না, সমস্যা নেই, একই ভাজা বেগুন যে কথা, বেগুন ভাজা একই কথা। আপাতত প্রবলেম দেখছে না। না না না, একই একই একই, সমস্যা নেই। তাহলে স্যার সিদ্ধ সেদ্ধ যে আলু, আলু যে হুম, সেদ্ধ, একই এটা জিনিস, এটা আলু বলতে সিদ্ধ হবে। দিলেও হবে, সিদ্ধ আলু দিলেও হবে, কারণ একই কনসেপ্টই বুঝাবে। ওকে। রাজহাঁস বললাম না আমরা, একটা রাজহাঁস। রাজহাঁসের ক্ষেত্রে কি বলবো, রাজার হাঁস নাকি হাঁসের রাজা? হাঁসের হাঁসের রাজা। রাজা। হাঁসের রাজা। রাজপথ মানে কি, রাজার পথ না পথের রাজা? পথের 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 রাজা। রাজা। তো এই ক্ষেত্রে এরকম কিছু শব্দ মাঝে মধ্যে ওই উলট পালট হয়ে যায় আর কি, আমরা বানানোর সময় উলট পালট বানায় ফেলছেন, কিছু করার নাই। তো ওই আলু সিদ্ধ আর বেগুন ভাজা এরকম হয়ে গেছে, ভাজা বেগুন বললে ভালোই তো, সিদ্ধ আলু বললে ভালোই তো, শব্দগুলো উল্টে তৈরি করছে আর কি, মানে মূল জিনিসটা আগে নিয়ে আসছে। কারণ সিদ্ধ আলু, এখন এটা বললে কেমন দেখে না, আলুটা তো মেইন জিনিস, এই জন্য এটার আগে নিয়ে আসছে আলু সিদ্ধ। এই আর বেগুন ভাজা, যেহেতু মূল কনসেপ্টটা বেগুন, যদি অ্যাকচুয়ালি বেগুনকে বোঝাচ্ছে না, যেটা ভাজা ওটা দিয়ে বোঝাচ্ছে, তবু আগে নিয়ে আসছে এই আর কি। ওকে, তাহলে আমরা আশা করি মোটামুটি কর্মধারায় পারবেন। এখানে তো অল্প কিছু আছে, আরো প্র্যাকটিস করতে হবে। আমরা আপনাদেরকে যথাসম্ভব চেষ্টা করছি প্রচুর শব্দ দেওয়ার, এরপরও কিন্তু পড়তে হবে। এখন তো আমার সামনে পড়ছেন, রাইট নাও এখনই পড়েছেন, এই জন্য এগুলো খুব নর্মাল বা কোনো ব্যাপার না এরকমই লাগবে, কিন্তু নিজে নিজে কিন্তু প্র্যাকটিস করতে হবে। সেটা বারবার আপনাদেরকে আমি বলার চেষ্টা করেছি, খাতা কলমে লিখতে হবে, না লিখলে না মনে থাকবে না। এই যে অনেক পড়লেন, আমার সামনে পড়লেন, দেখবেন এখন প্র্যাকটিস করতে গেলে খুবই সহজ লাগবে, কিন্তু আপনি যদি না লিখেন 1 সপ্তাহ পরে আবার ঝামেলায় পড়বেন। আপনি যখন লিখছেন তখন এটা একই সাথে আপনার চোখ এবং এখানে একটা মেমোরাইজ হচ্ছে, এই চোখে হচ্ছে, এখানে হচ্ছে, এটা দীর্ঘদিন মনে থাকবে। এই জন্য প্রথম ক্লাস থেকে আপনাদেরকে মানে খুব ইন্ডিকেটর লিখবেন, 25 থেকে 30 পৃষ্ঠার একটা খাতা বানিয়ে লিখবেন। আর লেখার জন্য তো এখন আমাদের ওয়েটা খুব সহজ, এগুলো লেকচার শিটেও থাকবে, এগুলো আমাদের ভিডিওতেও থেকে যাবে বছর খানেক, আপনি যখন ইচ্ছা তখন এগুলো ইন্ডিকেট করতে পারবেন। তবুও রিকোয়েস্ট থাকবে, আজকে তো 2টা পড়েছি আমরা, যে 2টারই প্রকারভেদ আছে, একটু বড় হয়ে গেছে, এই জন্য আমরা বহুব্রীহিটা পড়ছি না, আমরা আগামী ক্লাসে বহুব্রীহিটা পড়বো। তারপর সমাজ থেকে যত প্রশ্ন আসছে, বিসিএস এ এবং ইউনিভার্সিটি অ্যাডমিশনের সহ যত প্রশ্ন আসছে, আমরা সবগুলো প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তো এর আগে 2টা পড়াইলাম, তো এই 2টা একটু ভেঙে ভেঙে পড়বেন। 9-10 এর পুরাতন বোর্ড ব্যাকরণ বই এবং আমাদের লেকচার শিট, স্লাইড, একটা শব্দ যেন বাদ না যায়। মানে কনসেপ্টটা যেন এমন হয় যে আপনি তো টপিক ওয়াইজ বুঝলেন যে কখন কি কি হয়, কি থাকে না থাকে, একটা শব্দ যেন বাদ না যায়। কারণ সমাসের অন্যতম ব্যাপারটা হচ্ছে শব্দটা যে তৈরি হয়েছে এইভাবে, আমরা এটা তো জানি না, জানি না বলে আমাদের ঝামেলা হয়। কিন্তু আপনি যখন জেনে যাবেন যেটা কি দিয়ে তৈরি হয়েছিল, কিভাবে তৈরি হয়েছিল, তখন দেখবেন আর ভুলবেন না, তখন শব্দগুলো খুব অটোমেটিক মাথায় চলে আসবে। এটা একটা বেটার ওয়ে আর কি। ঠিক আছে, তো প্রকারভেদটা কর্মধারার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তৎপুরুষের ক্ষেত্রে প্রকারভেদ এত গুরুত্বপূর্ণ জিনিস না। তবুও আমি চাই, যেহেতু আপনারা কম্পিটিটিভ এক্সাম দিবেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন, সবাই ভালো প্রস্তুতি নেয়, আপনারাও ভালো প্রস্তুতি নেবেন, এই জন্য প্রকারভেদটা সহই পড়ে। ঠিক আছে, তো আজকে আমরা দুইটাই পড়লাম, আগামী ক্লাসে আমরা বহুব্রীহিটা পড়বো আর সবগুলোর রিয়েল প্রশ্নগুলো সলভ করবো ইনশাল্লাহ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে রেসেন্ড করেন, প্রশ্ন না থাকলে